নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। শুধু গ্রাম নয়, শহরেও এবার থেকে 100 দিনের কাজ। লকডাউনে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের সুরাহা দিতে মহাত্মা গান্ধী নারেগা প্রকল্পের শর্ত শিথিল করল কেন্দ্র। ছোট শহরগুলিতেও এবার গরিবদের মধ্যে জব কার্ড বিলি হবে। রাস্তা তৈরি কিংবা পরিকাঠামো নির্মাণে কাজ পাবেন স্থানীয়রা। বছরে 100 দিনের কাজ, দিনের মজুরি জন প্রতি 202 টাকা। গত বাজেটেই 100 দিনের কাজের বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা করেছে কেন্দ্র। তখনই ভাবা হয়েছিল ছোট শহরে প্রান্তিক মানুষের কর্মস্থানে 100 দিনের কাজ চালুর কথাটা। অর্থাৎ ভাবনাটা একেবারে হঠাৎ করে হয়নি, কিন্তু লকডাউন শুরু হতেই এপ্রিলেই প্রায় 12 কোটি মানুষ বেকার হয়ে পড়েন। গরিব মানুষের হাতে টাকা না থাকা অর্থনীতির কিন্তু সবচেয়ে বড় অসুখ। কারণ একটাই, গরিব মানুষের হাতে টাকা এলেই তারা নিত্যপণ্যের জিনিসগুলি কিনতে পারবেন। তার ফলে সেই কোম্পানিগুলির ব্যবসা এগোবে, কর্মসংস্থান আরও বাড়বে। ব্যবসা ছড়ানোর অর্থ আরও বেশি কর্মসংস্থান, সঙ্গে সরকারের আরও রাজস্ব আদায়। ভারতকে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য শুধু বিদেশি পণ্য বর্জন নয়, দেশীয় পণ্যের ক্রেতাও কিন্তু বাড়াতে হবে। দেশবাসীর ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। যত বেশি মানুষকে দারিদ্র সীমার ওপরে তোলা যাবে, ততই এগোবে দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন বা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণপন্থী হন বা বামপন্থী, পথ যাই হোক, লক্ষ্যটা কিন্তু একটাই। এবং এই মুহূর্তে গোটা বিশ্বের সমস্যাটাও এক, বিশ্বজুড়ে বেকারি। চীন ছাড়া প্রতিটি প্রথম সারির অর্থনীতির বৃদ্ধি নেগেটিভ হয়ে গেছে। ভারতের রিপোর্টও আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া তার মিমও দেখে ফেলেছেন এতক্ষণে। দেখুন, আমরা রাজনৈতিক মতামতের বাইরে গিয়ে একটা কথা বলতে পারি, ভারতের পরিস্থিতি খুব ভালো নয় আজকের দিনে ঠিকই, কিন্তু গোটা বিশ্বের কথা বিচার করলে ভারত কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে নেই। বরং আনলক পর্যায়ে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছে। এটা কিন্তু শুভ লক্ষণ। লকডাউনে কাজ হারিয়েছেন কোটি কোটি পরিযায়ী শ্রমিক, বসে গেছে হাজার হাজার কারখানা। বড় প্রতিষ্ঠানগুলি টিকে রয়েছে, শিল্পের প্রায় প্রতি ক্ষেত্রে উৎপাদন শূন্যতা। তার সার্বিক প্রভাব পড়ল অর্থনীতিতে। 2020-21 প্রথম ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার প্রকাশ হয়েছে। 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত জিডিপি কমে গেছে 23.9%। তবে অঙ্কের নিরিখে এই হারকে যতটা বিপজ্জনক দেখাচ্ছে, বাস্তবে ততটা নয়। কারণ এপ্রিল ও মে মাসে গোটা দেশ কার্যত তালাবন্দি ছিল। কলকারখানা থেকে অফিস কাছারি সব বন্ধ ছিল। জুন মাস থেকে ধাপে ধাপে আনলক হচ্ছে দেশ। বন্ধ অর্থনীতিতে বৃদ্ধি সম্ভব নয়, হয়নি। শুধু ভারত নয়, বিশ্বের অধিকাংশ শিল্পোন্নত দেশেই এই ত্রৈমাসিকে বৃদ্ধির চাকা উল্টো দিকে ঘুরেছে। ফ্রান্সের 13.8%, ইতালির 12.4%, স্পেনের 18.5%, জার্মানির 10.1% জিডিপি কমে গেছে। 19 দেশের ইউরোপিয়ান অঞ্চলের জিডিপি কমেছে 11.9%। 27টি দেশের ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপি কমেছে 12%-র বেশি। ব্রিটেনের অর্থনীতি ধসেছে 20.4%। কানাডার অর্থনীতি ধসেছে 12%। জাপানের অর্থনীতিতে ধস 7.6%। আমেরিকার জিডিপি কমে গেছে 32.9%। মজার বিষয় হলো, বিশ্বব্যাপী আর্থিক সংকটেও চীনের অর্থনীতি কিন্তু এগিয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে চীনের অর্থনীতি 3.2% বেড়েছে। এই হলো আন্তর্জাতিক পরিস্থিতি। বিশ্বজুড়ে মন্দার হাওয়ায় ভারতের অর্থনীতিতেও একটু দোলা অবশ্যই লেগেছে, কিন্তু এই রিপোর্ট 30 জুন পর্যন্ত। তারপর 2 মাসে ধাপে ধাপে লকডাউনের বাঁধন আলগা হয়েছে, অর্থনীতিও দ্রুত উন্নতি লক্ষ্য করা গেছে। আনলক শুরুর পর অর্থনীতিতে তীর বেগে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জুন মাসে 8টি মূলগত ক্ষেত্রে গড়ে 13% বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। লকডাউন চলাকালীনই বিকল্প আর্থিক নীতি নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, যা দেশীয় উৎপাদন বৃদ্ধিকে মাথায় রেখেই করা হয়েছে। 20 লক্ষ কোটি টাকার আত্মনির্ভর ভারত প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। নগদের যোগান বাড়াতে সুদের হার 115 বেসিস পয়েন্টে কমিয়েছে রিজার্ভ ব্যাংক। সুফলও মিলেছে। জুলাই থেকে অর্থনীতির একাধিক ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা ক্রয় ক্ষমতার সূচক, জুলাই মাসে ক্রয় ক্ষমতার সূচক বেড়েছে 46%।
অগস্ট মাসে ক্রয় ক্ষমতা সূচক বেড়ে হয়েছে 52%। যাত্রী পরিবহন বন্ধ, কিন্তু রেলে পণ্য পরিবহন জারি রয়েছে। রেলের হিসেব বলছে জুলাই এবং অগস্ট মাসে তাদের ক্ষতি নয়, বরং লাভ হয়েছে। 2019-এর তুলনায় জুলাই মাসে রেলে পণ্য পরিবহন 95%, অগস্ট মাসে পণ্য পরিবহনের হার বেড়ে হয়েছে 106%। গাড়ির বাজারেও খবরটা খারাপ নয়। ভারতের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি, তাদের হিসেব বলছে 2019-এর অগস্টে গাড়ি বিক্রি হয়েছে 94,000-এর বেশি। 2020-এর অগস্টে গাড়ির বিক্রি 1,20,000 ছাড়িয়ে গেছে। ইউটিলিটি ভেহিকলের বিক্রি 13.5% বেড়েছে। সবচেয়ে বড় সুখবর এসেছে কৃষিক্ষেত্র থেকে। ভারতের অর্থনীতি এখনো কৃষি উৎপাদনের উপরেই নির্ভরশীল। দেশ জুড়ে সুষম বর্ষা ভালো ফসলের সুসংবাদ শুনিয়েছে। রাষ্ট্রসংঘের অনুমান অর্থবর্ষের শেষে ভারত ও চীনের অর্থনীতি ভেসে থাকবে। তাই লকডাউনে জিডিপির দুঃসংবাদ এলেও তাতে মুষড়ে পড়ার কিছু নেই, কারণ এই কষ্ট সাময়িক। আশার কথা শোনাচ্ছেন ইতিবাচক অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মোদী সরকারকে আজই কড়া চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিতে হবে, সেটাই তার দাবি। জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্র জানিয়ে দেয় বকেয়া 2.5 লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ রাজ্যগুলিকে দেওয়া যাবে না, দেওয়া হবে না। লকডাউনে সব রাজ্যেরই রাজস্ব আদায় কমেছে, জিএসটি আয়ও কমেছে। তার উপর লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে রাজ্যে ফিরেছেন। জিএসটির বকেয়া টাকা হাতে পেলে কর্মসংস্থানের কোনো পরিকল্পনা করতে পারত রাজ্য। জিএসটি বৈঠকে কেন্দ্র পরামর্শ দিয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্যগুলি বরং ধার করুক। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চিঠিতে কেন্দ্রকে পাল্টা পরামর্শ দিয়েছেন। তার মতে কেন্দ্র ধার করে রাজ্যগুলিকে পাওনা মেটাক, কারণ কেন্দ্র যা করছে মুখ্যমন্ত্রীর মতে তা বিশ্বাসঘাতকতা। জিএসটির ক্ষতিপূরণ বাবদ রাজ্যের প্রাপ্য 4,500 কোটি টাকা, আর কেন্দ্র থেকে মোট পাওনা 50,000 কোটি টাকার বেশি। লক্ষণীয় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে শুধু পশ্চিমবঙ্গের জন্য দাবি জানাননি, সব রাজ্যের তরফে দাবি রেখেছেন। করোনার জেরে নির্মলা সীতারামনের বাজেট বই কার্যত পরিণত হয়েছে অর্থহীন কাগজের টুকরোয়। ভাঁড়ে মা ভবানী এই যুক্তিতে এবার রাজ্যগুলিকে তিনি ফেলে দিলেন অথই জলে। জিএসটি পরিষদের বৈঠকে সরকার জানিয়ে দিল চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 1.5 লক্ষ কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ আর রাজ্যগুলিকে দেওয়া হবে না। গোটা অর্থবর্ষে সম্ভাব্য 2.35 লক্ষ কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণও রাজ্যগুলি পাবে না। ক্ষতিপূরণের বিকল্প হিসেবে রাজ্যগুলি ধার নিতে পারে। সেক্ষেত্রে 2022 সালের পরও জিএসটি সেস চালু রেখে ধার মেটাতে রাজ্যগুলিকে সাহায্য করা হবে। 2017-র 1 জুলাই জিএসটি চালু হয়। এক দেশ এক কর ব্যবস্থায় রাজ্যের হাতে এখন পেট্রোপণ্য, মদ এবং জমি বাড়ি কেনাবেচা বাদে অন্য জায়গা থেকে বাড়তি কর আদায়ের রাস্তা নেই। জিএসটি চালুর সময় 2015-16 সালকে ভিত্তি বর্ষ ধরে প্রতি বছর রাজ্যের কর আদায় 14% বাড়বে বলে ধরা হয়। আইনে বলা হয় তা না হলে 2022 পর্যন্ত ক্ষতিপূরণ করবে কেন্দ্র। প্রতিশ্রুতি থেকে সরে এসে এইবার জিএসটি পরিষদের বৈঠকে দিল্লি জানিয়ে দিল হাতে টাকা না থাকায় করোনার মতো পরিস্থিতিতে রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিতে কেন্দ্রীয় সরকারের কোনো সাংবিধানিক দায়বদ্ধতা নেই। দিল্লি বিশ্বাসভঙ্গ করলো কিনা এই প্রশ্নের উত্তরের চেয়েও রাজ্যগুলির কাছে এখন বেশি চিন্তা সংসার চালানো। কিভাবে চলবে? একদিকে মহামারী মোকাবেলা, অন্যদিকে কর্মীদের বেতনের থেকে উন্নয়নের কাজ। ত্রিপুরা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক ও তেলেঙ্গানা তো ইতিমধ্যেই জরুরি বার্তা পাঠিয়ে কেন্দ্রকে জানিয়ে দিয়েছে তারা স্বাস্থ্য ও শিক্ষা কর্মীদের মাইনে দিতে পারছে না, কারণ কোষাগারে টাকা নেই। জিএসটি যখন হলো সবাই এগ্রিড করলো একটাই জিএসটি কাউন্সিলে যে 5 বছর তাকে কম্পেনসেট করা হবে। আজকে এবছরই দেখুন না টাকা দেয়নি, প্রায় 3-4 মাস হয়ে গেল কোনো কম্পেনসেশনের টাকা আমাদের দেওয়া হয়নি। 131 কোটি টাকার মতো আমরা এখনই পাই, তাছাড়াও 53,000 কোটি টাকা পাই। রাজ্যগুলিকে ধার করতে বাধ্য না করে কেন কেন্দ্র নিজেই ধার করছে না? পেট্রোপণ্যের সেস থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না? সব রাজ্য ধার করা শুরু করলে যদি সুদ বেড়ে যায় তাহলে নতুন লগ্নির কি হবে?
কেন্দ্র জিএসটি ক্ষতিপূরণ না দেওয়ায় উঠছে এই রকম একাধিক প্রশ্ন। ভারত ঠিক আমেরিকার মতো যুক্তরাষ্ট্র নয়, এদেশে বরাবরই রাজ্যগুলির মাথায় কেন্দ্র থেকেছে, কখনো বড়দা কখনো জ্যাঠা মশাইয়ের রোলে। অথচ সংকটের সময়ে যদি দিল্লি হাত তুলে নেয়, তাহলে মুখে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলে আর লাভ কি? প্রশ্নটা এড়ানো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 1 2 3 3 সেকেন্ড, কতটুকু সময়? একটা ফোন নম্বরও ডায়াল করতে পারবেন না। টেলিভিশন চ্যানেল যদি চেঞ্জ করতে চান, ক্ষেত্র বিশেষের থেকেও কিন্তু বেশি সময় লাগে। কিন্তু এই 3 সেকেন্ডে কি হচ্ছে? প্রতি 3 সেকেন্ডে বিশ্বে একটি শিশু মারা যাচ্ছে। হ্যাঁ, প্রতি 3 সেকেন্ডে একটি শিশুর মৃত্যু হচ্ছে। স্বাভাবিক কোনো কারণে নয়। প্রতি 3 সেকেন্ডে একটি শিশু অনাহারে মারা যায়, অপুষ্টিতে মারা যায়, বা সেই সংক্রান্ত কোনো কারণে মারা যায়। মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের একটা গান ছিল, ধাঁধার চেয়েও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট। আসলে খিদের থেকে স্পষ্ট কিছুই হয় না। দেশ, কাল, ভাষা, জাতি সব নির্বিশেষে সব প্রাণীর খিদে পায়, কিন্তু সকলে কিন্তু খেতে পায় না। রাষ্ট্রসংঘের হিসেব বলছে বিশ্বজুড়ে এই মুহূর্তে অভুক্ত মানুষের সংখ্যা 82 কোটি। হ্যাঁ, 82 কোটি। গরিব নয়, অভুক্ত মানুষ। মানে এটা বুঝতে পারলেন? 82 কোটি মানুষ রোজ না খেয়ে থাকেন, কিছুই খেতে পান না। করোনা থেকে রেহাই পেতে ভ্যাকসিনের খোঁজ চলছে বিশ্বজুড়ে, কিন্তু সবচেয়ে বড় মহামারী বোধহয় করোনা নয়, সবচেয়ে বড় ওষুধও করোনার ভ্যাকসিন নয়। সবচেয়ে বড় অসুখ খিদে এবং অপুষ্টি, সবচেয়ে বড় ওষুধ খাবার। রাষ্ট্রসংঘের হিসেব বলছে বিশ্বজুড়ে 82 কোটি মানুষ অনাহার ও অপুষ্টিতে ভুগছেন। বিশ্ব মহামারী পরিস্থিতিতে তাদের জীবন আরও বিপন্ন। খিদে এক ভয়ানক ব্যাধি, একটা দুষ্ট চক্র, এমন চক্র যাতে একবার প্রবেশ করলে মুক্তি নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে অনাহারের অভিশাপের হাত বদল হয়, অনাহারী মানুষের সংখ্যা বাড়তেই থাকে। বিশ্বে প্রতি 9 জন মানুষের মধ্যে একজনের অন্নের কোনো সংস্থান নেই। দক্ষিণ সুদান, সোমালিয়া, ইয়েমেন ও নাইজেরিয়ার 2 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে। দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে বিকলাঙ্গতা ও অপুষ্টিজনিত অসুখ ছড়িয়ে পড়ে। অনাহার এবং অপুষ্টি একজন মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয়, তার জেরে কাজ হারিয়ে তারা আরও অক্ষম হয়ে পড়েন। বিশ্বের মোট অভুক্ত মানুষের 98% থাকেন উন্নয়নশীল দেশগুলিতে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 52 কোটি অনাহারীর বাস। সাব সাহারান আফ্রিকায় অভুক্ত মানুষের সংখ্যা প্রায় 25 কোটি। অভুক্ত মানুষের সিংহভাগই গ্রামে থাকেন, কৃষি নির্ভরশীল জীবন। বিশ্বজুড়ে মোট অভুক্ত মানুষের 60%ই মহিলা এবং শিশুকন্যা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা বঞ্চিত। পরিবার গরিব হলে তাদের মহিলা সদস্যদের অনাহার স্বাভাবিক। আবার মা অপুষ্টিতে ভুগলে পরবর্তী প্রজন্মেও সেই অপুষ্টি সঞ্চারিত হয়। প্রসবকালীন ও সদ্যজাতের মৃত্যু বাড়ে। কিন্তু মানুষ কেন অনাহারে থাকে? সমাজবিজ্ঞানীরা বলছেন, খরার কারণে কৃষি উৎপাদন কমলে কৃষি নির্ভর মানুষ অনাহারে বাধ্য হন। বহু দেশে খাদ্য উদ্বৃত্ত হলেও গণবণ্টনের বৈষম্যে গরিব অনাহারে থাকে। যুদ্ধ দুর্যোগের কারণে বহু দেশে খাদ্য বণ্টন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। 82 কোটি অনাহারী মানুষের 49 কোটি যুদ্ধ বিধ্বস্ত দেশে বাস করেন। বিশ্বজুড়ে যে পরিমাণ শস্য উৎপন্ন হয় তার 1/3 নষ্ট হয়ে যায়। কৃষিকাজে অব্যবস্থা, হিমঘরের অভাবের কারণে উৎপন্ন ফসল নষ্ট হয়। এই সমস্যা শুধু ভারতের নয়, বিশ্বজনীন। দারিদ্র্যে শিশুর অপুষ্টি, কিশোরের স্কুলছুট, প্রসূতির বিপদ এবং পূর্ণবয়স্ক মানুষের ব্যাধি, এইডস, ম্যালেরিয়া এবং যক্ষ্মার সম্মিলিত বিপদের থেকেও অনাহার বেশি বিপজ্জনক, যা প্রতি 3 সেকেন্ডে একজন শিশুর প্রাণ নিচ্ছে। গরিব নিজের দারিদ্র্য মেটাতে পারে না, তার সাহায্যের প্রয়োজন, সমাজের থেকে, সরকারের থেকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মাল্টিপ্লেক্সের সিনেমা দেখবেন, শপিং মলে কেনাকাটা, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানো, বন্ধুদের নিয়ে হ্যাং আউট, ফ্যামিলি ডিনার, এক্সটেন্ডেড ফ্যামিলি গেট টুগেদার, মেয়ের বিয়ের রিসেপশন,
বা অফিস কনফারেন্স? 1 বছর পরে এই ধরনের ইচ্ছা পূরণে রেল স্টেশনে যেতে পারেন। ঠাট্টা করছি ভাবছেন, তাই তো? না, ঠিক এমনটাই হতে চলেছে। বাইশে মার্চ থেকে মুখ ঢেকে রেখেছে বড় রেল স্টেশনগুলি। স্পেশাল ও শ্রমিক স্পেশাল ছাড়া ট্রেনের আনাগোনাও নেই। এই অন্তরালেই বদলে যাচ্ছে ভারতীয় রেলের ছবি। লকডাউনের ঘোমটার আড়ালে রূপ বদলাচ্ছে একের পর এক স্টেশনের। দেশ জুড়ে 400টি স্টেশনে ভোল বদলে ফেলার পরিকল্পনা তৈরি। 74টি স্টেশনে কাজও শুরু হয়ে গেছে। গুজরাটের গান্ধীনগর ও ভোপালের হাবিবগঞ্জ স্টেশনে সংস্কার চলছে। দিল্লির 3টি স্টেশনে কাজ হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটি স্টেশনের সংস্কার হবে। জনপ্রকৃতি ও জনসংখ্যা অনুসারে প্রতি স্টেশনের প্ল্যানিং হচ্ছে। প্রতি স্টেশনকে সিটি সেন্টার রেল মলে বদলে ফেলা হবে। রেলওয়ে স্টেশনে রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স ও শপিং মল থাকবে। আউটিং ডেটিং এর ডেস্টিনেশনও হবে রেলওয়ে স্টেশন। ছোটখাটো মিটিং, কনফারেন্স সেরে ফেলার ব্যবস্থাও থাকবে। প্রতি রেল স্টেশনকে কেন্দ্র করে রেল পুলিশ তৈরি করার পরিকল্পনা হয়েছে। এক কথায় অত্যাধুনিক নগরায়ন। एक पूरा एक सिटी सेंटर की तरह से, मिनी स्मार्ट सिटी की तरह से एक्ट करेगा रेलोपोलिस जो है। तो उसमें ऑफिसेज भी होंगे, उसमें मॉल्स भी होंगे, उसमें सर्विस अपार्टमेंट्स भी होंगे, जहाँ पर रेजिडेंशियल डेवलपमेंट है वहाँ पे घर भी होंगे, वहाँ पर स्टार्टअप हब्स भी हो सकते हैं, कोवर्किंग स्पेसेस, एंटरटेनमेंट, रिटेल, सब तरह का डेवलपमेंट होगा। তাই তৈরি হয়ে যান। লকডাউনের পরে চেনা স্টেশনকে অচেনা লাগলে ভিড়মি খাবেন না, চোখ ধাঁধিয়ে গেলে ঘাবড়ে যাবেন না, তবে প্রস্তুত থাকবেন। স্টেশন এমন ঝাঁ চকচকে হলে পরিষেবার খরচও কিন্তু পকেট কাটবে, এয়ারপোর্টে যেমন হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।